আকাশবাণী শান্তিনিকেতনের যুববাণীর আসরে আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো ভোট। এই ভোটকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তো রয়েছেই। ভোট সাধারণভাবে গণতন্ত্রের উৎসব বলে পরিচিত। আজকের আলোচনার বিষয় হলো ভোট গণতন্ত্রের প্রথম সোপান। সেই বিষয়টি আজ জেনে নেওয়ার চেষ্টা করব আজকের যুববাণীর আসরে। এই ভোট বিষয়ক চর্চায় আমাদের সঙ্গে রয়েছে রিখিতা পারিহাল ও শিলাজিৎ মণ্ডল। তোমাদের আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার। 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 কিভাবে ভোটকে নিয়ে ভাবছে, তাদের এই ভোট বিষয়ক কি চিন্তা ভাবনা, কি মতামত বা মতবাদ, সেটা একটু জেনে নেব। প্রথমেই রিখিতার কাছে যায়। আমার একটা ভোট আসলে কি দেশের ভবিষ্যৎ বদলাতে পারে? তুমি কি মনে করো? ভোটকে বলা হয় গণতন্ত্রের উৎসব। আমরা যদি এখন এক্ষেত্রে বলতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটি ভোট অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের যে এত কোটি কোটি জনসংখ্যা, তাদের প্রত্যেকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি ভাবার চেষ্টা করি যে আমার একটি ভোট দিয়ে কি হবে, সেইটা ভাবার কোনো কারণ নেই এখানে। কারণ প্রত্যেকটি ভোট সমানভাবে গুরুত্বপূর্ণ। এক-একটি ভোট মিলেই এত লক্ষ লক্ষ ভোটার থেকে এত কোটি কোটি মানুষের কাছে মানুষ পৌঁছচ্ছে। সর্বোপরি আমাদের যে সরকার, সেটা গড়ে তোলা হচ্ছে। তো ভোট যে নেহাতই গুরুত্বপূর্ণ নয়, সেটা ভাববার কোনো কারণই এখানে নেই। যে গণতন্ত্রের উৎসবে আমরা সামিল হতে চলেছি, এর মধ্যেই আমাদের সামনেই নির্বাচন। সেই নির্বাচনে একজন সাধারণ মানুষের ভূমিকা হিসেবে প্রত্যেকের নিজের নিজের মতামত একইভাবে গুরুত্বপূর্ণ, যতটা একজন নেতার মতামত গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে ভাবার কোনো কারণ নেই যে আমার ভোটাধিকার কেন গুরুত্বপূর্ণ, বা একটি ভোট দিয়ে কি আমি সরকারকে নির্বাচন করতে পারবো, এটা ভাবার কোনো রকম কারণ আছে বলে আমার মনে হয় না। এই ভোট আমাদের প্রত্যেকের অধিকার। এই সরকারকে নির্বাচন করে আনা, কোন সরকার ক্ষমতায় আসবে, কোন সরকার ক্ষমতা থেকে চলে যাবে, প্রতিটি বিষয়ে এক একটি ভোট সম্পূর্ণ একইভাবে গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা রিখিতার কাছ থেকে শুনে নিলাম। যে বিষয়গুলো ভোটকে নিয়ে আমাদের জানা উচিত, সাধারণ যুব সমাজ এত সুন্দরভাবেও বিষয়টি নিয়ে ভাবতে পারে, সেটাও সত্যিই খুব ভালো লাগছে শুনে। এই আলোচনায় এই একই প্রশ্ন নিয়ে আবার শিলাজিতের কাছে আসছি। শিলাজিৎ, তুমি কি ভাবো? ভোট হচ্ছে আমাদের গণতন্ত্রের একটা উৎসব। আমরা যারা ভারতবর্ষের নাগরিক, অন্তত সংসদীয় গণতন্ত্রে ভোটটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। কারণ ভোটের সঙ্গে অনেক কিছু জড়িয়ে আছে। মানে আমি যাকে নির্বাচন করব, যে সরকারে আসবে, তার উপর পরিপ্রেক্ষিতে শিক্ষা, স্বাস্থ্য এবং আরো অন্যান্য জিনিসপত্র, মানে জিনিসপত্রের দাম বাড়া থেকে শুরু করে জিনিসপত্রের দাম কমা, আমার রান্নার ঘরের গ্যাস থেকে শুরু করে আমার ওষুধপত্র, আমরা প্রায়ই ক্রমাগত দেখি মূল্য বৃদ্ধি নিয়ে কথা হয়, আমরা প্রায়ই শিক্ষা নিয়ে কথা হয়, স্বাস্থ্য নিয়ে কথা হয়। এগুলো কিন্তু একটা ভোটের মাধ্যমেই হয়। অর্থাৎ আমি যাকে নির্বাচন করছি, বা আমার যে অধিকার ভোট দেওয়াটা, এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে যে নির্বাচিত সরকার আসছে, সে কিন্তু এইগুলোর ব্যবস্থা করে। এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আমরা যারা প্রত্যেকটা মানুষ রয়েছি, অন্তত যারা ভোটাধিকার পেয়েছে, যারা 18 বছরের ঊর্ধ্বে যারা ভোটাধিকার পায়, প্রত্যেকের ভোট দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা গ্রামের উন্নয়ন থেকে শুরু করে শহরের উন্নয়ন, যাবতীয় জায়গায়। এবং একটা শুধুমাত্র আমাদের নিজেদের রাজ্য বা দেশ নয়, সেটা সমগ্র পৃথিবীতেই আমরা দেখতে পাই যে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একদমই, ভোট তো গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যুব সমাজের অনেক ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে অনীহা দেখতে পাই। এটা তো একটা বিষয় হয়ে দাঁড়ায়, অত দীর্ঘ লাইন দিয়ে আমরা ভোট দেবো কেন? এই ক্ষেত্রে রিকিতা, একটা বিষয় বলো, ভোট না দিলে কি আমরা গণতন্ত্রের অধিকার কোথাও গিয়ে হারাচ্ছি? এটা তো স্বাভাবিক একটা বিষয়, গণতন্ত্রের অধিকার তো আমরা হারাচ্ছি। তুমি যুব সমাজের মধ্যে কি বার্তা ছড়িয়ে দিতে চাও? গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি, মানুষের জন্য মানুষের দ্বারা পরিচালিত মানুষের সরকার। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি হয়তো একটি ভোট না দিলে তৎক্ষণাৎ কোনো গণতান্ত্রিক অধিকার হারাবেন না, বা আপনার কোনো গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয় না, কিন্তু আপনার যে সমাজের প্রতি নৈতিক দায়িত্ব, সেটাকে খর্ব করা হয়। আপনি যদি একটি ভোট না দেন, পরবর্তী সরকার যাকে আপনি হয়তো ভোট দিচ্ছেন না, বা সাধারণ জনগণ নির্বাচন করে আনছেন, তার বিপক্ষে কথা বলার বা তার প্রতিপক্ষে গিয়ে কথা বলার যে জায়গাটা, সেটা হারিয়ে যায়। আপনার এক একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ
এটি শুধুমাত্র আপনার গণতান্ত্রিক পরিচয় নয়, বরং আপনার নৈতিক পরিচয়ও। আমরা একটা গল্পের মাধ্যমে যদি বলতে পারি, আমরা ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম যে এক সওদাগরের এক পোষা পাখি ছিল। তাকে যখন সওদাগর বিভিন্ন জায়গায় সওদা করতে যেত, তাকে জিজ্ঞাসা করতো কি ধরনের উপহার সে চায়। শেষে আমরা দেখতে পারি যে পাখিটি উড়ে যাওয়ার আগে সেই সওদাগরকে বলে যায় যে তুমি যদি পারো তোমার বাকিদের জন্য স্বাধীনতা নিয়ে এসো। তো এই স্বাধীনতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মত প্রকাশের স্বাধীনতা, আমাদের ভাবনার যে স্বাধীনতা, আমাদের গণতন্ত্রের স্বাধীনতা, সর্বোপরি আমাদের নৈতিক যে স্বাধীনতা, এর জন্য এই এক একটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই অধিকার হারানোর অধিকার নয়, এই অধিকার পাওয়ার অধিকার। আমার ন্যায্য দাবিটি শুধু আমারই, সেটা বলার অধিকার। খুব সুন্দর বললেন রিকিতা। আচ্ছা শিলাজিৎ, রিকিতা তো বলল, এর পাশাপাশি যুবকদের ভোট শুধু কি সংখ্যা নাকি শক্তিশালী পরিবর্তনের একটি হাতিয়ার? পরিবর্তন আসে, পরিবর্তনের চিন্তা বারবার মনের মধ্যে রাখতে হয়। যদি আমরা একটু সুচিন্তিতভাবে ভোট দিই তাহলে কিন্তু অনেক পরিবর্তন আসে। তুমি কি মনে করো বিষয়টি নিয়ে? হ্যাঁ, মানে যুব সমাজ, মানে অনেকদিন আগেই সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছিলেন, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নাই মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। অর্থাৎ নবীন প্রজন্মকে উদ্দেশ্যেই সেই সময় সুকান্ত ভট্টাচার্য লিখেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে যারা নবীন প্রজন্ম, যারা নতুন ভোটার, যারা নতুন ভোট দেবে, এটা তাদের একটা নৈতিক অধিকার, এবং এই নৈতিক অধিকারের মাধ্যমে বিভিন্ন কিছুই হতে পারে। মানে আমরা শুধু ভারতবর্ষের মাধ্যমে যদি দেখি, এই নবীন প্রজন্মকে ভোট দেওয়া নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা ভোটে দাঁড়ায়, যারা ভোটে অংশগ্রহণ করে, প্রত্যেকে কিন্তু উৎসাহিত করে তাদেরকে বিভিন্ন মাধ্যমে, সেটা সামাজিক মাধ্যম হোক বা সেটা অন্যান্য যে কোনো মাধ্যমেই হোক, তাদের উৎসাহ প্রদান করে। এবং যেই পরিসরে যে নবীন প্রজন্ম উঠে আসছে, ভোট দেওয়া বা রাজনৈতিক সত্তাকে কিভাবে নিজেদের মাধ্যমে তুলে ধরছে, এবং এর ফলে কিন্তু একটা নতুন প্রজন্মের নতুন আভাস তৈরি হচ্ছে। এবং এক্ষেত্রে নবীন প্রজন্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে ভোট দেওয়ার মাধ্যমে আমি আমাদের নিজেদের অধিকার এবং নিজেদের সত্তাটাকে আমরা প্রমাণ করতে পারি। এবং নবীন প্রজন্ম যথেষ্ট সচেতন। আমি মনে করি যে নবীন প্রজন্মকে নিয়ে আমরা এত উৎসাহিত, এবং আমরা যেই জেনারেশনে রয়েছি, আমরা প্রত্যেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছি। তো আমরা প্রত্যেকেই কম বেশি আমাদের নিজস্ব মতামত অনুযায়ী আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব, এবং এটা আমাদের নিজেদের অধিকার, নিজেদের দাবি, নিজেদের সত্তা নিয়ে আমরা দেব। ঠিকই, যুব সমাজ প্রত্যেকটি ক্ষেত্রে বেছে বেছে তারা সিদ্ধান্ত নেয়, খুব ভেবে সুচিন্তিত তাদের মত প্রকাশ করে। এই মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা আবেগের বশবর্তী হই, আবেগ নিয়ে সিদ্ধান্ত নিই। এইবার ভোটের ক্ষেত্রে এই বিষয়টি যে আমরা আবেগে সিদ্ধান্ত নেব না যুক্তিতে সিদ্ধান্ত নেব, যুব সমাজ কি বলছে রিকিতা? ভোটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের আবেগ বা ইমোশনস কাজ করে, যে আমার এলাকারে বা আমার সঙ্গে মানে একই পরিচিত রাজনৈতিক মতাদর্শেরে বা অন্য রকম কিছু। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যে যুব সমাজ, তাকে অবশ্যই আবেগী না হয়ে যুক্তিপূর্ণ কথাবার্তা বা যুক্তিপূর্ণ প্রতিশ্রুতিতে কান দেওয়া উচিত। কারণ আবেগে নিয়ে কোনো একটি বড় সরকার বা একটি রাজ্য, সর্বোপরি একটা দেশ, সেটা চলতে পারে না। সব ক্ষেত্রে আমাদের দেখতে হবে কারা আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান সবকিছুর উপর গুরুত্ব দিচ্ছে। কে আমাদের কথা বলছে, কে আমাদের বেঁচে থাকার কথা বলছে, কে আমাদের এগিয়ে যাওয়ার কথা বলছে, শুধুমাত্র আবেগ নয়। সেক্ষেত্রে যুক্তিপূর্ণ একটা মনোভাব সর্বদাই কাজ করা উচিত যুব সমাজের। একদমই, যে কোনো চিন্তা যেন সুচিন্তিত ভাবে হয়, এটা যুব সমাজের একটা বড় লক্ষ্য। উন্নত ভবিষ্যৎ করার জন্য, উন্নত ভারত করার লক্ষ্য, এই বিষয়গুলো তো রইলো। আচ্ছা, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয় গণমাধ্যম এবং সমাজ মাধ্যম। এখানে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রচারের সামনে আসি, সেই প্রচারের মাধ্যমে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিই। ধরো যেমন আমরা
সমাজ মাধ্যমে কোনো কিছুকে আমি পছন্দ করছি বা লাইক করছি, ভোট দেওয়া কি সেই রকমই কিছু, নাকি আরো ভেবে দেখার কিছু? কি ভাবছো শিলাজিৎ? সমাজ মাধ্যমে কিছু পোস্ট করা বা সমাজ মাধ্যম বা আমরা যারা মোবাইল ফোনের মাধ্যমে মুঠোফোনের মাধ্যমে যারা ফেসবুক হোয়াটসঅ্যাপ করছি তার মাধ্যমে প্রচার করা এবং ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, এটা অত্যন্ত দুটো আলাদা বিষয়। একটা মাধ্যমকেও আমি অস্বীকার করতে পারি না, কারণ একটা মাধ্যমে আমাকে প্রচার এর মাধ্যমে যে গতিটা এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে সোশ্যাল মিডিয়া, আমরা যে সামাজিক মাধ্যমে একটা প্রচারের ঝড় তুলছি, যে কোনো বিষয়ে আমরা হ্যাশট্যাগের মাধ্যমে আমরা দেখতে পাই যে কি বিপুল সংখ্যক মানুষই দেখতে পাচ্ছে এবং একটা যে জোয়ার আসছে, এই প্রভাবটা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। কিন্তু সর্বশেষ বিষয়টা হচ্ছে যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, এটা মূলত সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করছি, সবকিছুই করছি, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়াটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ফলেই কিন্তু সামাজিক পরিবর্তন, সামাজিক দায়বদ্ধতা রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে সংসদীয় গণতন্ত্রে আমাদের দেশের মতন একটি দেশে, আমাদের রাজ্যেও যে শিক্ষা, স্বাস্থ্য এবং আরো অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে, মূলত প্রধান বিষয় তো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি। যে কোনো উন্নয়নশীল দেশে তো আমরা এটাই ভাববো যে আমার রাজ্যে কিভাবে শিক্ষায় প্রগতি হবে, কিভাবে স্বাস্থ্যে প্রগতি হবে, কিভাবে অন্যান্য যে কোনো বিষয় নারী সুরক্ষা থেকে শুরু করে অন্যান্য সুরক্ষাগুলোতে কিভাবে হবে এবং চাকরির কর্মসংস্থানের ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এটার মাধ্যমে আমার মনে হয় যে অন্তত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সামাজিক মাধ্যমে এক প্রকার ভাবে প্রচার করে, গণমাধ্যম এক প্রকার ভাবে প্রচার করে, কিন্তু ভোট কেন্দ্রে শেষ অবধি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়াটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভোট কেন্দ্রে ভোট দেওয়া, লাইক করা দুটো অনেকটা আলাদা বিষয়, সেটা তুমি বলতে চাইছো। ইতিমধ্যে তো অনেকবার ভোট দিয়েছো, আশা করা যায় কিছু পরিবর্তন, যে পরিবর্তনগুলো চেয়েছো সেগুলো কি সব পেয়েছো নাকি পাও না? আজও আমরা যেই দেশে আমরা যেখানে বাস বাস করছি, এখানে আমাদের রাজ্যে সমস্ত কিছু তো একবারে পাওয়া যায় না। মানে একটা বিষয় হতে পারে যে আজকে আমি যে জিনিসটা চাইছি, সেই জিনিসটা আজকেই পাচ্ছি তেমন নয়। কিন্তু একদিনে হয় না, কিন্তু একদিন ঠিক হয়। সেইরকমই বিষয়। মানে সমস্তটা আমি পাইনি। কিন্তু আমি আমার নিজের গণতান্ত্রিক অধিকার, নিজের গণতান্ত্রিক সত্তা থেকে আমি আবার ভোট কেন্দ্রে যাবো, আবার ভোট দেবো। এই ভোট দেওয়ার মাধ্যমেই, এই প্রক্রিয়ার মাধ্যমেই একদিন ঠিক পরিবর্তন হবে। একদিন ঠিক নতুন বার্তা, আমার নতুন যে চাহিদা, আমার যে চাহিদাটা রয়েছে সেটা নিশ্চয়ই ফিরে পাবো। সব চাহিদা একসঙ্গে সবকিছু ফিরে পাওয়া যায় না। রিকিতা, শিলাজিৎ তো বললো, তুমি যে বিষয়গুলো তোমার এতদিনের চাওয়া, যে কর্মসংস্থান থেকে শুরু করে নারী সুরক্ষা, সমস্ত কি পাও বা পাওয়া যেতে পারে একসঙ্গে? প্রথমেই বলি যে আমরা ছোটবেলায় যেরকম গল্প পড়েছিলাম পরশ পাথরের, যে একটি পাথরকে কিভাবে সে একটি দেবতার ভাবমূর্তি তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে মানুষই দেবতা গড়ে, আর তেমন ভাবেই মানুষই সরকার গড়ে। তো আমরা মানুষরাই নির্বাচন করে আনতে পারি কে আমাদের পক্ষে উপযোগী। আমরাই বলতে পারি কে আমাদের সেই আমাদের যে নিডস গুলো ফুলফিল করবে। সেক্ষেত্রে বলা যায় যে বর্তমানে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রেই আমরা এখন সোশ্যাল মিডিয়ার চোখ রাখলেই দেখা যায় বা নিউজ পেপারেও দেখতে পারি আমরা যে নারী সুরক্ষা অনেক ক্ষেত্রে বিঘ্নিত, কর্মসংস্থান নেই বললেই চলে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নিত্যদিনের যে চাহিদাগুলো সেগুলো অনেক ক্ষেত্রে পূরণ হচ্ছে না। সেক্ষেত্রে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের যেটা কর্তব্য সেটা হলো ভোটদান করা একটা অন্যতম কর্তব্য। তাছাড়াও কি করে আমরা সেটা এগিয়ে নিয়ে যেতে পারি, শুধু ভোটদানেই একজন মানুষের যে অধিকার বা যে দায়িত্ব থেমে থাকে তা নয়, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের তেমনই ভাবে স্বতঃস্ফূর্ত মনোবল দরকার। তার সাথে দরকার আমরা যে জিনিসগুলো চাই সেগুলো আমাদেরকে ছিনিয়ে আনার অধিকার যারা তা দেয় না সেখান থেকে। সে নারী স্বাধীনতাই হোক বা মানবাধিকারই হোক বা আমার খাদ্যের সংস্থানই হোক বা কর্মসংস্থানই হোক, যাই বলুন আপনি। একদমই। খুব গুরুত্বপূর্ণ কিছু কথা তুমি খুব সুন্দরভাবে সাজিয়ে বললে আমাদের সামনে, আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। এই বিষয়গুলো তো রইলই।
যুব সমাজ যদি এগিয়ে আসে, দেশ এগিয়ে আসে, দেশ নতুন বার্তা পায়। ওই সুকান্ত ভট্টাচার্যের কবিতার উদ্ধৃতি তুমি তুলে ধরলে শিলাজিৎ, এই বিষয়গুলো তো রইলো। যুব সমাজ কি ভোট তো দেবে, এ তো স্বাভাবিক একটা বিষয় হয়ে রয়েছে। রাজনীতি, যুব সমাজদের আগ্রহ বাড়ছে না কমছে? যুব সমাজ কি রাজনীতিতে ততটা আগ্রহী বা যতটা ভোট দেওয়ার ক্ষেত্রে আগ্রহী? তারা যদি রাজনীতির ময়দানে এসে নতুনভাবে মানুষকে জীবনের বার্তা দেয়, বা যে চাওয়া, মানে যে প্রয়োজন, তাদের যে প্রয়োজনীয় যে চাওয়াগুলো রয়েছে, যে চাওয়াগুলো তারা অপেক্ষা করছে পূরণ করার জন্য, তারাই যদি সেই চাহিদাগুলো পূরণ করতে চায়, কি মনে করো শিলাজিৎ? যুব সমাজ রাজনীতিতে আগ্রহ, আমাকে যে প্রশ্নকর্তা যে প্রশ্ন করলেন, তো তার পরিপ্রেক্ষিতে এটাই মনে হয় যে যুব সমাজ রাজনীতিতে কেন অংশগ্রহণ করতে চাইছে না। একটা বিষয় হচ্ছে কি, মানে যুব সমাজকে কন্ট্রোল করে কিন্তু বিভিন্ন জায়গা। একটা বিষয়ে আমরা দেখতে পাই যে একটা ছাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তার একটা পড়াশোনার মেথডোলজি রয়েছে এবং এই যে প্রক্রিয়া রয়েছে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে পড়াশোনা, শিক্ষা এবং যেই পরিসরে তারা পড়াশোনা করছে, সেখানে যদি সেই পরিবেশটা না গড়ে ওঠে এবং আমাদের শিক্ষার মাধ্যমে যদি সচেতন বোধটা যদি না তৈরি করে, তাহলে তো কোনোভাবেই যুব সমাজ আসতে পারে না। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা কম বেশি মধ্যবিত্ত পরিবারে আমরা দেখতে পাই যে রাজনীতির প্রতি অনীহা প্রত্যেকটা পরিবারের মধ্যে আমরা দেখতে পাই। কেন দেখতে পাই? যে ঝামেলা, ঝঞ্ঝাট, এই এই সমস্ত জায়গায় যাতে অংশগ্রহণ না করে। এটা কিন্তু আজকে নয়, এটা কিন্তু আজকে নয়। এটা একেবারেই যখন ব্রিটিশ আমল ছিল, আমাদের ভারতবর্ষ যখন পরাধীনতার শিকলে বন্দী ছিল, সেই সময়কার থেকেই আমরা দেখতে পাই। এবং শুধু তাই নয়, ইতিহাস পড়লেও আমরা কম বেশি তাই জানি। বড় অংশের মানুষ, বাঙালি সমাজের একটা বড় অংশের মানুষ স্বাধীনতা অংশগ্রহণ করেছে, এটাও আমরা দেখতে পেয়েছি। এবং একটা বড় অংশের জমিদার বলুন বা একটা বড় অংশের মানুষ তারা অংশগ্রহণ করেনি, সেটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান যদি চায় আমার ছাত্রকে আমরা একটা নতুন বোধ, রাজনৈতিক সচেতন বোধ যদি গড়ে তুলতে পারি, এবং তারও পরিপ্রেক্ষিতে এই যে বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাই যে গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাই, আমরা দেখতে পাই বিভিন্ন উত্তেজনা সৃষ্টি, রাজনৈতিক উত্তেজনা। এর ফলে কিন্তু আজকের দিনে যুব সমাজ বিমুখ হচ্ছে। এটা অত্যন্ত, মানে আমাদের আমাদের যারা যুব সমাজ রয়েছি, তাদের কাছে অত্যন্ত চিন্তার বিষয় যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক মুখ কারা আসবে। কিন্তু এটাও যে সত্যি যে রাজনীতি বিমুখ হচ্ছে তেমনটা যেমন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু রাজনীতিতে উঠে আসছে তেমনটা আমরা দেখতে পাচ্ছি। কারণ আমাদের দেশে এখন কিন্তু অনেক শিক্ষিত, মার্জিত এবং পিছিয়ে পড়া মানুষ, সে সমস্ত মানুষরাও কিন্তু মূল স্রোতের রাজনীতিতে ফিরছে। তারাও কিন্তু একেবারে প্রধান তাদের পেশা হিসাবে রাজনীতিটাকে ধরছে। এক্ষেত্রে দেখতে পারি যে, মানে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় পরিসর, আমাদের যে বিষয়বস্তুগুলো রয়েছে, সেটা যদি আমরা অত্যন্ত সচেতনভাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমরা যদি দেখি, তাহলে কিন্তু রাজনৈতিক সচেতনতা বোধ থেকে আমরা কেউ হারাতে পারবো না। আমাদের ইতিহাস, আমাদের দর্শন, আমাদের সাহিত্য এটাই বলে। একদমই তাই। দর্শন, সাহিত্য, ইতিহাস যদি আমরা ঘাঁটি, এই প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি এবং তার উত্তরও পেয়েছি। যুব সমাজ বারবার এগিয়ে এসে দৃষ্টান্তমূলক কাজ করে দেখিয়েছে। আচ্ছা রিকিতা, আমাকে শিলাজিৎ যে বিষয়টি বলল যে আমাদের সেই পরিকাঠামোটি নেই যেটাতে ছাত্ররা, যুব সমাজ রাজনীতিতে সরাসরি প্রবেশ করবে। স্কুল পাঠ্যে তো রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়, সেখানে তো রাষ্ট্রের কথা পুরোটা পাওয়া যায়। তুমি কি মনে করছো, যুব সমাজ কি রাজনীতির বিষয়টির প্রতি ভাববে বা অগ্রসর হবে? তারা কি আরো দায়িত্বশীল হবে? প্রথমতই বলা যে যুব সমাজ তারা তো সমাজের একটা পিলার। এই যুব সমাজের ওপর ভর দিয়েই সমাজের একটা বড় অংশ দাঁড়িয়ে আছে। যে প্রশ্নটা আপনি করলেন যে পাঠ্যক্রমে তো রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হচ্ছে, কিন্তু শুধুমাত্র পড়ানো নয়, তার যে ইমপ্লিমেন্টেশন, সেটাও যে আমাদের শিক্ষকরা রয়েছেন বা সমাজের যারা দায়িত্বপূর্ণ মানুষ রয়েছেন, তাদেরকে বোঝাতে হবে ছাত্রছাত্রীদের যে শুধুমাত্র তোমার গণতান্ত্রিক অধিকার বা তোমার যে দায়িত্ব একটা বইয়ের পাতায় বা একটি পরীক্ষার খাতায় শুধুমাত্র লিখে আসার মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটা সমাজকে বদলাতে যুব সমাজের ভূমিকা একেবারেই অনস্বীকার্য।
আমরা বিভিন্ন দিকে যদি আমরা চোখ রাখি আমরা দেখতে পারবো যে দেশের বিদেশের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা এগিয়ে আসছে। আমরা একেবারেই যদি দেখি, একেবারে ছোট ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বা পরবর্তী ক্ষেত্রে যে যে ছাত্রছাত্রীরা এগিয়ে আসছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে। কোনো ক্ষেত্রে নারীদের স্বাধীনতা চাইছে, কোনো ক্ষেত্রে চাইছে তারা যাতে সঠিকভাবে কর্মসংস্থান পায়, আবার কেউ তাদের যে ন্যূনতম চাহিদা সেগুলোর জন্য উঠে আসছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে যাদেরকে সবসময় দমন করে রাখা হয়েছে বা যে ন্যূনতম চাহিদা, জলের চাহিদা, ভাতের চাহিদা, বাসস্থানের চাহিদা, সেগুলোকে বারবার যখন দমন করার চেষ্টা করা হয়েছে, ছাত্রদের স্বার্থে আঘাত লাগুক বা নাই লাগুক, সর্বক্ষেত্রে যাদেরই স্বার্থে আঘাত লাগুক, একটা বড় সংখ্যক ছাত্রছাত্রীদের দল তারা এগিয়ে এসছে। এখনো যদি আপনি টিভির স্ক্রিনে চোখ রাখেন, যদি এখনো নিউজ পেপারে চোখ রাখেন, দেখতে পারবেন যে অনেক তরুণ তুর্কিরা এগিয়ে আসছে। তারা শুধুমাত্র নিজেদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য যে এগিয়ে আসছে তা নয়, তারা সমাজের কথা ভাবছে, তারা সমাজ বদলানোর বার্তা দিচ্ছে যে সমাজে কিছু খারাপ জিনিস রয়েছে, আমরা সেটাকে বদলাতে চাই। এই বদলটাই সবার আগে জরুরি, এই বদলানোর মানসিকতাটা সম্পূর্ণ সমানভাবে জরুরি। একদমই। বদলানোর মানসিকতা যদি আমাদের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে নিহিত থাকে, তাহলে সবকিছুরই বদল ঘটে। মানসিকতা, চিন্তাধারা, সমাজ, ব্যক্তিগত যে সমস্ত খারাপ চিন্তা, সেগুলিরও থেকে আমরা ঊর্ধ্বে উঠতে পারি। ভোট তো দেব, তো কাকে ভোট দেব? সঠিক প্রার্থী নির্বাচন। সেটা করতে কি আমরা সবসময় প্রস্তুত? আমরা সবসময় কি বুঝতে পারি যে আমাদের পছন্দের প্রার্থী রয়েছেন? যারা প্রার্থী রয়েছেন আমার অঞ্চলে, তারা সকলেই ভোট দেওয়ার যোগ্য? তাদের মধ্যে কাউকে আমি বেছে নিতে পারবো? কি মনে করো শিলাজিৎ? আমরা কম বেশি যারা ভোট দেব, আমরা আমাদের জেনারেশনের ক্ষেত্রে আমাদের সমবয়সী মানুষ যারা রয়েছি প্রত্যেকের ক্ষেত্রে, এবং শুধু তাই নয়, ভোট কাকে দেব, কোন প্রার্থীকে দেব, কারণ বহুদলীয় ব্যবস্থা ভারতবর্ষের শাসন ব্যবস্থা, ভারতবর্ষের গণতান্ত্রিক পরিসরে আমরা দেখতে পাই, এবং এখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দেয়। কিন্তু কাকে দেব বলতে গেলে যে আমার কণ্ঠস্বর তুলে ধরবে, যে আমার ন্যূনতম চাহিদা, আমার কর্মসংস্থান, আমি এমএ পাশ করার পর একটা চাকরি যদি পেতে পারি, যে আমার চাকরির কথা বলবে, যে আমার স্বাস্থ্যের কথা বলবে, যে শিক্ষা, যে প্রগতি, নারী সুরক্ষা এবং আমাদের রাজ্যকে যে উন্নয়নশীল করবে, যে ভারতবর্ষের কাঠামোকে আরো উন্নত করবে, এবং শুধু তাই নয়, বিজ্ঞান প্রযুক্তি এছাড়াও নানা মাধ্যমকে যে তুলে ধরবে, তাকেই আমরা হয়তো নির্বাচন করব। এবং যে মূলত শুধুমাত্র নির্বাচন প্রক্রিয়ার সময় শুধু মানুষের পাশে নয়, নির্বাচন প্রক্রিয়ার পরেও যে মানুষের বিপদে মানুষের পাশে সর্বদা থাকবে, তাকেই আমরা নির্বাচন করব। আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বহু মানুষ এখনো তারা মুঠোফোনের সামনে তাদের এখনো সামনে আসেনি, বা তারা এখনো ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে পায়নি, বা ভারতবর্ষের বহু গ্রাম এখনো যারা এখনো ইলেকট্রিক ব্যবস্থা পায়নি, যারা এখনো নিজেদের ন্যূনতম দাবি দেওয়া পায়নি, যাদের স্কুলগুলোতে এখনো মিড ডে মিলের ব্যবস্থা ঠিক মতন চালু হয়নি, এটাই আমার মনে হয় মূলত। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এই কথাগুলো তুমি বললে। আচ্ছা, আরো একটা বিষয়, প্রার্থী নির্বাচন তো রইলো, যারা এবছর প্রথম ভোট দেবে তাদের উদ্দেশ্যে রিকিতা তুমি কিছু বলতে চাও? যদি আমরা কবিগুরুর ভাষায় বলি, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। এখন যারা তরুণ প্রজন্ম, যারা প্রথম ভোট দিতে আসছে, তাদের উদ্দেশ্যে এটাই বলার যে মানুষই তো মানুষের কথা বলবে, আমাদের তাদেরকেই নির্বাচন করা উচিত যেই মানুষ মানুষের কথা বলবে। আজকে রাজ্যের অবস্থা বা দেশের অবস্থার উপর ভিত্তি করে আমরা তাকেই নির্বাচন করব যে বলবে যে নারীদের ওপর ঘটে চলা যে অন্যায় নিত্যদিন আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে যে কথা বলবে, মাইলের পর মাইল হেঁটে যে শিশুটা স্কুলে যায় তার জন্য যে তার বাড়ির কাছে স্কুল করার ব্যবস্থা করবে, যে তার কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যে তার বাড়ির ব্যবস্থা করবে, যে তার নিশ্চিন্তে রাত কাটানোর ঠিকানার ব্যবস্থা করবে, সর্বোপরি তার যে পরিচয় সেটা যাতে সে বহন করে নিয়ে যেতে পারে, সেই পরিচয়টাকে অধিকারে বদলানোর
যে প্রতিষ্ঠা করার যে ব্যক্তি করবে তাকেই যেন যুব সমাজ নির্বাচন করে। খুব দামি কিছু কথা, যে কথা মানুষকে এগিয়ে আসার বার্তা দেয়, নবীনকে নতুনভাবে বাঁচার অঙ্গীকার এনে দেয়, নতুন যুগের ভোরে তাদের উদ্দীপ্ত করে। সেই গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষ তো রইল, যুব সমাজের এগিয়ে আসার বার্তা আমরা আকাশবাণী শান্তিনিকেতনের এই যুববাণীর আসরে দেওয়ার চেষ্টা করলাম। সেই অর্থাৎ সাধারণ মানুষের উদ্দেশ্যে শুধু এই কথাগুলি বলতে চাই, তারা যখন ভোট দেবেন তখন তাদের একান্ত ব্যক্তিগত অনুভূতি ইচ্ছেকে গুরুত্ব দিন এবং নিজের গণতান্ত্রিক অধিকার সকলে প্রয়োগ করুন। আকাশবাণী শান্তিনিকেতনের আজকের এই যুববাণীর আসর এখানেই শেষ করছি।